এর আগের দিন আমি তোমাদেরকে সেল সম্পর্কে বলছিলাম, কোষ সম্পর্কে বলছিলাম। তো ইউনিট অফ লাইফ কি? সেল। তো আমি এর আগের দিন সেল সম্পর্কে বলে আসছি। তো ইউনিট অফ লাইফের লাস্ট যে টপিকটা যেটা বাকি থাকে সেটা হচ্ছিল সেল ডিভিশন বা কোষ বিভাজন। তো আমি সেল ডিভিশন বা কোষ বিভাজন আজকে বলে দিব। কয়েকটা জায়গা বাকি থাকবে, যেমন কোষ চক্র, সেটা আমি এর পরের দিন বুঝাই দেবো। মানে সেল ডিভিশনটা অনেকগুলো ফেসের মধ্যে দিয়ে যায়, সেই ফেসগুলো আমি এর পরের দিন দেখাই দেবো, সেখান থেকে অনেক প্রশ্ন আসে। হ্যাঁ, কয়টা ফেজ হয়। আর তাছাড়াও ডিএনএ আরএনএ এর মধ্যে তফাৎ কি, ডিএনএ আরএনএ কি, ডিএনএ আরএনএ কিসে কাজে লাগে, কোথায় থাকে, এগুলো আমি অল্প এর আগের দিন বলছিলাম, এর পরের দিন আরো ডিটেলসে বলবো। তো আমি কোষ বিভাজনটা আগেই বলে দিচ্ছি, একটাই কারণ, আমার মনে হয় যে তোমরা কোষ বিভাজনটা বুঝলে পরে কোষ চক্রটা ভালো করে বুঝতে পারবা। হিসাব মতন তো কেসটা আগে পড়ানো উচিত, তো আমি সেটা অ্যাভয়েড করলাম। আগে আমি সেল ডিভিশনটা পড়াবো। আমি খুব সোজাভাবে বোঝানোর চেষ্টা করব, যেইখান থেকে প্রশ্ন আসে আমি শুধু সেইটুকুই কভার করব। তাই মন দিয়ে বোঝার চেষ্টা করো, আমার মনে হয় খুব ইজি যে টপিক। হ্যাঁ, দেখো আজকে আমরা কি বললাম? সেল ডিভিশন। সেল ডিভিশন এটাকে কি বলে বাংলায়? কোষ বিভাজন। কোষ বিভাজন। আচ্ছা, এই সেল ডিভিশন বা এই কোষ বিভাজন কাকে বলে? কাকে বলে? তা আমরা তো মাল্টি সেলুলার মানে কি? অনেক কোষ দ্বারা নির্মিত আমাদের দেহ। তো এই আমাদের দেহে যত সেল আছে সেই সেলগুলা বিভাজিত হয়, মানে ডিভিশন হয়। হ্যাঁ, এই বিভাজন মানে কি? মানে পুরানা সেল খণ্ডিত হয়ে একটা নতুন সেলের, নতুন অপত্য সেলের জন্ম দেয়। যেই প্রক্রিয়ায় দেয় সেটাকেই বলা হয় সেল ডিভিশন বা কোষ বিভাজন। বোঝা গেল তো কি বললাম? সেল ডিভিশন মানে কি? দুইটা আলাদা টুকরা হওয়া কথাটা অ্যাকচুয়ালি ভুল। পুরানা একটা সেল থেকে নতুন সেলের জন্ম হয় যে পদ্ধতিতে, সেইটাকেই বলা হয় সেল ডিভিশন বা কোষ বিভাজন। এই সেল ডিভিশনের জন্য কি কি হয়? সবার প্রথম যেটা হয় সেটা হচ্ছিল আমাদের অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি ঘটে। অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি ঘটে। মানে 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 আমরা আমাদের ছোটবেলায় আমাদের ছোট ছোট হাত ছিল, ছোট ছোট পা ছিল। এখন দেখো কত বড় বড় হাত হয়ে গেছে, কত বড় বড় আঙ্গুল হয়ে গেছে। এই ঘটনাটা কেন ঘটে? আগে ছোট ছোট হাড় ছিল, এখন বড় বড় হাড় হয়ে গেছে। হ্যাঁ, এখন পড়ে গেলে ভাঙে গেলে আর জোড়া লাগে না, আগে জোড়া লেগে যেত। হ্যাঁ না? তো এইটা কেন ঘটে? এটা হচ্ছিল সেল ডিভিশনের জন্য হয়। আমাদের শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, লিভার বলো, স্টমাক বলো, হার্ট বলো, এগুলো তো ছোট ছিল, এখন আস্তে আস্তে বড় হয়েছে। হ্যাঁ না? তো প্রত্যেকটা পার্ট, যেমন আমাদের হাড়টা কি কলা বলছিলাম? কি কলা? যোগ কলা। আর যোগ কলা, একটা কলা কিভাবে তৈরি হয়? অনেকগুলো সেল নিয়ে তৈরি হয়, এর আগের দিন বলে দিলাম। তো আগে হাড় ছোট ছিল, এখন বড় হলো। মানে তুমি এভাবে বোঝো, আর একটা সেল যখন এরকম ছোট থাকে, এটা বড় হওয়ার যে প্রক্রিয়াটা, সেটাই হচ্ছিল সেল ডিভিশন। আমাদের সেল, আমরা মাল্টি সেলুলার মানে অনেক সেল থেকে আরো অনেক রিপ্রোডাকশন হয়। এইটাকেই বলা হয় কোষ বিভাজন। এই কোষ বিভাজনের প্রয়োজনীয়তা কি? দেহের অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি ঘটে। এইটা হচ্ছিল 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ কি? 2 নাম্বার কারণ হচ্ছে হলো পুরানো বা ক্ষত কোষের প্রতিস্থাপন। এইটা কি জিনিস? পুরানো বা ক্ষত কোষের প্রতিস্থাপন। দেখো, আমরা মাল্টি সেলুলার তো জানোই। তার মানে আমাদের সেলগুলো তো, যেই সেলটা কোষ বিভাজিত হইতে হইতে আর কোষ বিভাজনের প্রক্রিয়া থাকে না, সেটা তো বিভাজিত হয় না। তাই বলে ওই সেলের জায়গাটা কাউকে তো অংশগ্রহণ করতে হবে, নতুন সেলের অংশগ্রহণ তো করতে হবে। এই জন্যই বললো পুরানো সেলকে সরায় নতুন সেল প্রতিস্থাপন করা। আবার দেখো, কোথাও কাইটা গেল, কোথাও ব্যথা পাইলা, কালা হয়ে ফুলে গেল, ওই জায়গাটাতে আস্তে আস্তে ভরতে আবার নতুন হয়ে যায় না, আবার আগের জায়গায় চলে যায় না? এটাকেই বলা হয় ক্ষত কোষের প্রতিস্থাপন। ক্লিয়ার? কোষ বিভাজন বুঝলা? কোষ বিভাজন কাকে বলে? মানে একটা কোষ বিভাজিত হয়ে একদম একই রকম আরেকটা কোষ বা অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট, আমি এরপরে আরো ডিটেলসে আসবো। তোমরা শুধু প্রথমে বোঝো যে একটা কোষ যখন বিভাজিত হয় তখন একটা নতুন কোষের জন্ম নেয়, এইটুকু আপাতত বোঝো।
পরে যখন আমি মাইটোসিস মিয়োসিস বোঝাবো তখন ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো পুরানো ক্ষত কোষের প্রতিস্থাপন এটাও বুঝলাম। আর 3 নাম্বার যে মেইন যে পয়েন্ট, যেটার জন্য আমি ইতস্তত বোধ করতেছিলাম বলতে, সেই 3 নাম্বার পয়েন্টটা কি? সেই 3 নাম্বার পয়েন্টটা হচ্ছিল গ্যামেট ফর্মেশন। গ্যামেট ফর্মেশন, গ্যামেট ফর্মেশন, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। এই গ্যামেটটা কি জিনিস, এই গ্যামেটটা আমাকে বুঝতে হবে। গ্যামেট ফর্মেশনটা কি, গ্যামেট কিভাবে তৈরি হয়, আর গ্যামেটটা কি বা জিনিস। এই গ্যামেটটা বোঝার আগে তোমাকে আগে জানতে হবে ক্রোমোজোম সম্পর্কে। আমি একটা বেসিক স্ট্রাকচার বলে দিই, ক্রোমোজোম কি, ক্রোমোজোম কিভাবে হয়। আমি এর আগের দিন বলছিলাম ক্রোমোজোম কোথায় পাওয়া যায়, নিউক্লিয়াসে পাওয়া যায়। আমি একটা বেসিক ধারণা দিয়েছিলাম। তো এই ক্রোমোজোমটা কি, দেখো ক্রোমোজোমটা তোমরা বইয়ে টয়ে তো দেখে আসছো, হ্যাঁ, এরকম একটা স্ট্রাকচার। এই তন্তু বিশেষ, তন্তুর ন্যায় যে আকারটা নিউক্লিয়াসের ভিতরে পাওয়া যায় তাদেরকেই বলা হয় ক্রোমোজোম। দেখো এইটাও একটা ক্রোমোজোম, আমি যেটা আঁকলাম, এই যে এখন যেটা আঁকতেছি সেইটাও একটা ক্রোমোজোম। তাহলে এই দুইটার মধ্যে তফাৎ কোনটা, তফাৎ কি এটুকু বুঝো। কোনো তফাৎই নাই। এইটাকে বলা হয় আনপেয়ার্ড ক্রোমোজোম। আনপেয়ার্ড ক্রোমোজোম। আর এটাকে বলা হয় পেয়ার্ড, মানে এটা জোড়া বিশিষ্ট, এটা জোড়া ছাড়া। এইটাও ক্রোমোজোম, এটাও ক্রোমোজোম। মাঝখানেরটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। মাঝখানেরটাকে কি বলা হয়, সেন্ট্রোমিয়ার। ক্রোমোজোমের মধ্যের যে অংশটা সেটা কি, সেন্ট্রোমিয়ার। এই দুইটাকে বলা হয় বাহু, এই দুটোকে কি বলা হয়, বাহু। আর এই টোটালটাকে বলা হয় ক্রোমাটিড। তাহলে আমাকে বলো তো, এই ক্রোমাটিডের এইখানে পেয়ার পাওয়া যায় না? যেহেতু এইখানে জোড়া আছে, এটাকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। এরা দুজন পরস্পরের কি, সিস্টার ক্রোমাটিড। বুঝলা? দুইটাই ক্রোমোজোম, তফাৎ খালি এইটুকুই। এইটাকে বলা হয় আনপেয়ার্ড, যার কোনো জোড়া নাই, আর এইটা হচ্ছিল পেয়ার্ড, যার জোড়া আছে। দুইটাই কিন্তু ক্রোমোজোম। এদের মাঝখানে কি দ্বারা যুক্ত, কি এই মাঝখানে কি বলা হয়, সেন্ট্রোমিয়ার। হ্যাঁ, এই দুইটা বাহু সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত। তাহলে এটা বোঝা গেল। এবার আমি যে জায়গায় আসতেছিলাম সেটা হচ্ছিল গ্যামেট ফর্মেশন। গ্যামেট ফর্মেশন কিভাবে হয়? আমাদের শরীরে যত সেল আছে প্রত্যেকটার মধ্যে নিউক্লিয়াস আছে, আর নিউক্লিয়াসে পাওয়া যায় ক্রোমোজোম, তাই তো? আমাদের প্রত্যেক, এর আগের দিনই বলেছিলাম, আমাদের যে দেহে, আমাদের যে দেহকোষে কয়টা করে ক্রোমোজোম পাওয়া যায়? কয়টা করে ক্রোমোজোম পাওয়া যায়? 46টা। আর যদি জোড়ায় বলি তাহলে কি, 23 জোড়া। এরকম প্রত্যেকটা সেলে পাওয়া যায়, ঠিক আছে? তো এই যে ধরো এই একটা সেল, এই সেলে 46টা ক্রোমোজোম আছে। 46টা ক্রোমোজোম আছে। এই ক্রোমোজোম, এই যে সেলটা, এই সেলটা বিভাজিত হয়ে সোমাটিক একটা সেল তৈরি করবে। এই সোমাটিক সেল যখন তৈরি করবে, তারপরে এই সোমাটিক সেল আবার বিভাজিত হয়ে আবার একটা নতুন সেল তৈরি করবে। এইখানে কয়টা ক্রোমোজোম পাওয়া যাবে? 23টা ক্রোমোজোম পাওয়া যাবে। তার মানে আমি বুঝাইতে চাইতেছি, এইখান থেকে 46টার থেকে গিয়ে লাস্ট পর্যন্ত এটার অর্ধেক হয়ে গেল, এর অর্ধেক হয়ে গেল, 23টা ক্রোমোজোমে পৌঁছে গেল। এই যে 23টা ক্রোমোজোম বিশিষ্ট কোষগুলাকেই বলা হয় গ্যামেট। বোঝা গেল কি? আমাদের দেহকোষ অনেক কোষ দ্বারা তৈরি। আমাদের দেহ অনেকগুলো কোষ দ্বারা তৈরি। এইখানে অনেকগুলো নিউক্লিয়াস আছে। অনেকগুলো নিউক্লিয়াসের ভিতরে যে প্রত্যেকটা সেলের মধ্যে আমাদের 46টা করে ক্রোমোজোম আছে। এই কোষ যখন বিভাজিত হয়, নিজের মতন একটা সোমাটিক সেল তৈরি করে, ওই সেলটা আবার বিভাজিত হয়। এটা আমি আরো ডিটেলসে বলি। বিভাজিত হয়ে যে সেলটা তৈরি করবে, ওই 46টা ক্রোমোজোম থেকে শুরু করে অর্ধেকটাতে পৌঁছে যাবে, 23টা। মোদ্দা কথা, 46টা ক্রোমোজোম বিশিষ্ট সেলকে দেহকোষ বলে। আর যখনই 23টা, এটাও একটা সেল, লাস্টে যখন 23টা ক্রোমোজোম পাওয়া, এইটাও একটা সেল। এই সেলটাকে আমরা কি বলবো? এই সেলটাকে আমরা বলবো গ্যামেট। হইলো? আমি আরো ডিটেলসে বলি যে গ্যামেটটা তৈরি হয় কিভাবে। দেখো ক্রোমোজোম বোঝা গেল, ক্রোমাটিড বোঝা গেল, পেয়ার্ড ক্রোমোজোম বোঝা গেল, আনপেয়ার্ড ক্রোমোজোম বোঝা গেল তো। আচ্ছা দেখ, গ্যামেটটা হয় কিভাবে, গ্যামেটটা তৈরি কিভাবে হয়। দেখো, একটা লিভিং বডি থেকে একটা লিভিং বডি থেকে আরেকটা নতুন লিভিং বডির জন্ম নেওয়াকেই বলা হয় রিপ্রোডাকশন। বুঝতে তো কোনো অসুবিধা নেই। দেখ, রিপ্রোডাকশন
রিপ্রোডাকশন। তাহলে কি বললাম, একটা লিভিং বডি থেকে নতুন একটা লিভিং বডি তৈরি হওয়াকেই বলা হয় রিপ্রোডাকশন। এই রিপ্রোডাকশন কারা করে? রিপ্রোডাকশন কারা করে? একটা হচ্ছিল প্যারেন্ট, একটা হচ্ছিল মেল প্যারেন্ট, আর একটা ফিমেল প্যারেন্ট। একটা মেল প্যারেন্ট আর একটা ফিমেল প্যারেন্ট। এবার রিপ্রোডাকশনের জন্য যেহেতু আমি কোষ বিভাজন করাইতেছি, আমরা প্রত্যেকে এখানে নিশ্চয়ই হিউম্যান আছি, তো আমি হিউম্যান সেল নিয়েই বলবো। তো আমি এতক্ষণ যেটা বলবো সেটা হিউম্যান সেল সম্পর্কেই বলবো। কি বললাম, রিপ্রোডাকশনের জন্য একটা মেল বডি দরকার, একটা ফিমেল বডি দরকার। এই রিপ্রোডাকশনের জন্য মেলের রিপ্রোডাক্টিভ অর্গান প্রয়োজন, ফিমেলেরও ঠিক একইভাবে রিপ্রোডাক্টিভ অর্গান প্রয়োজন, রিপ্রোডাক্টিভ অর্গান প্রয়োজন হলো। তাহলে এই মেল বডির যে রিপ্রোডাকশনের জন্য যে রিপ্রোডাক্টিভ অর্গান প্রয়োজন, সেই রিপ্রোডাক্টিভ মেল বডিতে কোনটা? সেটা হচ্ছিল কি শুক্রাশয়। আমাদের কি শুক্রাশয়, শুক্রাশয়। আর এদের কি ওভারি মানে কি ডিম্বাশয়, ডিম্বাশয় হলো। এতটুকু বুঝলা? রিপ্রোডাকশনের জন্য মেল দরকার, ফিমেল দরকার। মেলের রিপ্রোডাক্টিভ অর্গান কি? মেলের রিপ্রোডাক্টিভ অর্গান শুক্রাশয়, আর ফিমেলের কি ডিম্বাশয়। এইবার এই যে এই শুক্রাশয়, এই ডিম্বাশয়, এরা তো দেহেরই একটা অর্গান, বডিরই একটা অর্গান। তার মানে এদের যে সেলটা হবে সেটা নিশ্চয়ই দেহকোষ। তার মানে এই শুক্রাশয়ে ক্রোমোসোম কয়টা থাকবে বলো তো? বলো, ক্রোমোসোম কয়টা থাকবে? এরকম পেয়ার বিশিষ্ট পেয়ার করতে করতে টোটাল কয়টা থাকবে? 23 জোড়া বা 46টা ক্রোমোসোম থাকবে। এই শুক্রাশয়ের দেহকোষ, এখানে কয়টা থাকবে? 46টা ক্রোমোসোম থাকবে, 46টা ক্রোমোসোম থাকবে। আবার ঠিক একইভাবে ডিম্বাশয়, এই ডিম্বাশয়টাতে 23টা করে 46টা ক্রোমোসোম থাকবে। এইটাও আমাদের দেহকোষ, 46টা। হ্যাঁ, কিন্তু এই সেলগুলা যখন নিজেদের মধ্যে সেল ডিভিশন করবে, মানে শুক্রাশয় কোষ বিভাজন করবে, তখন এই সেলটা যখন, আমি এরপরে বলবো ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশন মানে কি বলতো? ওই যে বলছিলাম না আগে, পেয়ার্ড ক্রোমোসোম, আনপেয়ার্ড ক্রোমোসোম। এই সেলগুলার না, এই যে ক্রোমোসোমের মধ্যে থেকে এইখান থেকে একটা চারা বের হবে, এইখান থেকে একটা লেজ বের হবে, এইখান থেকে একটা লেজ বের হবে, এইখান থেকে লেজ বের হবে, এইখান থেকে। এটাকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন। আমি এর পরেরটাতে বলবো, ঠিক আছে? তো এই যে শুক্রাশয়, এই যে ডিম্বাশয়, এরা যখন কোষ বিভাজিত হবে না নিজেদের মধ্যে, তখন যে সেলটা তৈরি হবে, আমি এটা আরো ডিটেলসে বলবো, এটা অ্যাকচুয়ালি মিওসিস বলে ফেলা হয়েছে আগে গ্যামেট বোঝানোর জন্য। তো এরা যখন তৈরি হবে না, এইখান থেকে 46টা তো ক্রোমোসোম ছিল, কিন্তু যখন কোষ রিপ্রোডাক্টিভ অর্গানটা যখন কোষ বিভাজিত হবে, সেল ডিভিশন করবে, তখন যে সেলটা তৈরি করবে সেইটাতে 23টা ক্রোমোসোম থাকবে, 23টা ক্রোমোসোম থাকবে। আর ঠিক একইভাবে এও যখন সেল ডিভিশন করবে নিজেদের মধ্যে, তখন যে সেলটা তৈরি হবে সেখানে 23টা ক্রোমোসোম থাকবে। হইল? এই যে 23টা ক্রোমোসোম বিশিষ্ট যে সেলটা তৈরি হলো, সেইটাকে আমরা বলবো গ্যামেট। এটাকেও কি বলবো? গ্যামেট। তার মানে এই যে শুক্রাশয় যে সেল ডিভিশন হয়ে 23টা ক্রোমোসোম বিশিষ্ট কোষটা তৈরি করলো, সেটা অ্যাকচুয়ালি কি? শুক্রাশয় কি প্রডিউস করে? শুক্রাণু। তার মানে এটাকে কি বলবো? স্পার্ম বা কি শুক্রাণু। আর এটাকে কি বলবো? ফিমেল বডির যে ডিম্বাশয়, সে কি প্রডিউস করলো? ডিম্বাণু বা এগ। তার মানে আমি তোমাদেরকে যদি বলি, হিউম্যান বডিতে রিপ্রোডাক্টিভ অর্গান কি? মেলদের শুক্রাশয়, ফিমেলদের ওভারি বা ডিম্বাশয়। এই শুক্রাশয় থেকে যে সেলটা তৈরি হবে সেটাকে কি বলবো? 23টা ক্রোমোসোম বিশিষ্ট কোষ। এইটার নাম কি? এটার নাম স্পার্ম। আর মেয়েদেরটার নাম কি? ডিম্বাণু। যদি বলে ফিমেল বডিতে গ্যামেট, কি নাম? ডিম্বাণু বা এগ। আর মেল বডিতে গ্যামেটটার নাম কি? স্পার্ম। হইল? এইবার এই শুক্রাণু এবং গ্যামেট
এই শুক্রাণু গ্যামেট নিজেদের মধ্যে ফিউজ করবে বা ফার্টিলাইজেশন হবে, ফার্টিলাইজ করবে। এই ফার্টিলাইজ করার পর যেটা তৈরি করবে সেটাকে বলে জাইগোট। জাইগোট, এই এই জাইগোটকে বাংলায় কি বলে? বাংলায় কি বলে? নিষিক্ত ডিম্বাণু। নিষিক্ত ডিম্বাণু। তাহলে কি বললাম? স্পার্ম আর এগ ফিউজ হওয়ার পর এই দুটো মিলে কি হয়? জাইগোট তৈরি হয়। বাংলায় এটাকে কি বলা হয়? নিষিক্ত ডিম্বাণু। এই জাইগোটের পরে, যেই জাইগোটের পরে এটা সমস্ত কিন্তু মাতৃগর্ভে হইতেছে। এখানে জাইগোটের পরে এটা কি তৈরি হয়? জাইগোটের পরে কি তৈরি হয়? এমব্রয়। এমব্রয়, এমব্রয়। এই এমব্রয় মানে কি? বাংলায় কি বলে? ভ্রূণ। ভ্রূণ। তাহলে ফিউজ করার পর জাইগোট, এমব্রয়। এইটার স্থায়িত্ব মাতৃগর্ভে কতদিন? মানে 8 সপ্তাহ, মানে 2 মাস। 8 সপ্তাহ বা 2 মাস এই এমব্রয়। এই এমব্রয়টা আরেকটু বড় হয়ে কি তৈরি হয়? ফেটাস। ফেটাস, এটা এপিটিইউএসও বলে। ফেটাস। এই 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 ফেটাসটা কি? এই ফেটাসের স্থায়িত্ব কত? এটা হচ্ছে 2 মাসের পরে, মানে এটা যদি আমি মাসে বলি তাহলে হচ্ছিল 11 মাস থেকে 11, এটা 8 মাস, সরি 9 মাস থেকে 9 মাস থেকে যতক্ষণ না পর্যন্ত বাচ্চা ভূমিষ্ঠ না হইতেছে ততক্ষণ পর্যন্ত এটাকে ফেটাস বলে। বোঝা গেল তো? এই ফেটাসের পরে যেটা হয় সেটা কি? বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে যায় তখন হচ্ছিল কি? বেবি। বোঝা গেল তো? তার মানে এই 2 মাস, এটা হচ্ছিল তোমার, এটা ভুল বললাম, 3 মাস। এটা 3 মাস পর থেকে 2 মাস, এটা সরি, এটা আমি 9 মাস ভুল লিখছিলাম, 9 সপ্তাহ থেকে 9 সপ্তাহ। এই ফিটাসের সময় কি হয়? এই সময় দেখবা অনেক টেস্ট দেয়, বিশেষ করে তো অ্যানোমালি স্ক্যান। অ্যানোমালি স্ক্যান, এই অ্যানোমালি স্ক্যানটা কি? এই অ্যানোমালি স্ক্যান 18 মাস থেকে 22 সপ্তাহ, সরি 18 সপ্তাহ থেকে 22 সপ্তাহের মধ্যে করতে হয়। এই অ্যানোমালি স্ক্যানে দেখে যে যে ভ্রূণটা বড় হইতেছে, ফেটাস, এইটার হাত পা ঠিক হইতেছে নাকি। এখানে তো আবার ইয়েও দেয়, একটা স্ক্যান দেয়, ফেটাস ইকো সাউন্ড। হ্যাঁ, এটা করে, এটা অবশ্যই করতে লাগে 18 মাস থেকে 22 মাস, 18 সপ্তাহ থেকে 22 সপ্তাহের মধ্যে দেখতে লাগে হাত পা ঠিক মতন গ্রোথ আছে নাকি, বাচ্চার মানসিক বৌদ্ধিক বিকাশ হইতেছে নাকি, ব্রেন ডেভেলপ হইতেছে নাকি, ব্রেন ডেভেলপমেন্ট দেখে, হাত পা ঠিক কাজ করতেছে নাকি, ইকো সাউন্ড ঠিক মতন আসতেছে নাকি, সমস্ত কিছু এই অ্যানোমাল স্ক্যানে ধরা পড়ে। বোঝা গেল? তা আমাদের অত শত জানি না, লাভ নাই। আমরা কি বললাম? তাহলে গ্যামেট ফরমেশনের, সেল ডিভিশনের মেইন কাজ কি? গ্যামেট ফরমেশন। গ্যামেট ফরমেশন কিভাবে হয়? গ্যামেট ফরমেশনের জন্য একটা মেল বডি, একটা ফিমেল বডি দরকার। মেল বডিতে রিপ্রোডাক্টিভ অর্গান দরকার। রিপ্রোডাক্টিভ অর্গানটা সবসময় দেহকোষ। সেটা কি? সেটা হচ্ছিল মেলদের শুক্রাশয়, ফিমেলদের ডিম্বাশয়। এই শুক্রাশয়ে কতগুলা ক্রোমোসোম থাকে? শুক্রাশয়ের কোষে 46টা। এইটা কোষ বিভাজিত হয়ে যখন প্রডিউস করে শুক্রাণু, সেইটাতে 23টা ক্রোমোসোম পাওয়া যায়, তখনই ওই শুক্রাণুকে আমরা বলবো গ্যামেট। মেয়েদের রিপ্রোডাক্টিভ অর্গান যখন এগ প্রডিউস করবে, সেই এগেও 23টা ক্রোমোসোম থাকবে, তখন ওইটাকেও বলবো আমরা গ্যামেট। এই শুক্রাণু এবং ডিম্বাণু যখন নিজেদের মধ্যে ফিউজ করবে, তখন যেটা গঠন করবে সেটাকে কি বলা হয়? জাইগোট। এটাকে বলা হয় বাংলায় নিষিক্ত ডিম্বাণু। জাইগোটের পরে কি হয়? এমব্রয়। এমব্রয়ের পরে ফেটাস। ফেটাসের পরে বেবি। স্থায়িত্বকাল কি এমব্রয়ের? এমব্রয়ের হচ্ছিল 2 মাস। 2 মাস পরের থেকে আমরা ওকে কি বলবো? 3 সপ্তাহ। 3য় নম্বর সপ্তাহ থেকে কি বলবো? ফেটাস। ওই সময় ওর বৃদ্ধি ঘটে, হাত পায়ের বৃদ্ধি ঘটে, নাড়াচাড়া করতে পারে, ব্রেনের ডেভেলপমেন্ট ঘটে। এই সময় একটা স্ক্যান করা হয়, খুব গুরুত্বপূর্ণ স্ক্যান, অ্যানোমালি স্ক্যান। এটা কত সপ্তাহে করা হয়? 18 সপ্তাহ থেকে 22 সপ্তাহের মধ্যে করতে হয়। আর ফেটাসটা যখন ভূমিষ্ঠ হয়ে যাবে, ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত মাতৃগর্ভে সেটাকে ফেটাসই বলবো। যখন ভূমিষ্ঠ হয়ে যাবে তখন সেটা বেবি। তা গ্যামেট বুঝতে পারলা তো? এবার দেখো, এই গ্যামেট যখন বুঝাইতে গেলাম তখন 2 ধরনের সেল শিখলাম। একটা 46টা ক্রোমোসোম বিশিষ্ট সেল, আর একটা 23টা ক্রোমোসোম বিশিষ্ট সেল। এই দুইজনকে দুইটা নামে ডাকা হয়। অ্যাকচুয়ালি আমি আবার বলি, দেখ, প্লয়েডিটি হিসাবে সেল 2 ধরনের। একটা হচ্ছে হ্যাপ্লয়েড
হ্যাপ্লয়েড সেল, আরেকটা কি ডিপ্লয়েড সেল। ডিপ্লয়েড সেল, ডিপ্লয়েড সেল। এই হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড সেল কি? হ্যাপ্লয়েড দেখো, হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড, ডাই, ডাই মানে দুই, ডাই মানে দুই। এই হ্যাপ্লয়েডকে এন দ্বারা ডিনোট করা হয় আর ডিপ্লয়েডকে 2n দ্বারা ডিনোট করা হয়। এন মানে কি নাম্বার অফ ক্রোমোজোমস, এন মানে কি নাম্বার অফ ক্রোমোজোমস। তার মানে এখানে এক সেট ক্রোমোজোম থাকবে আর এখানে 2 সেট ক্রোমোজোম থাকবে। 2 সেট ক্রোমোজোম মানে টোটাল কয়টা ক্রোমোজোম থাকবে? 46টা। আমি শুরুতেই বলছিলাম 46টা ক্রোমোজোম মানে প্রত্যেকের পেয়ার আছে, দুইটা 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 করে এরকম 46টা ক্রোমোজোম হয়। আর হ্যাপ্লয়েড মানে কি এন নাম্বার অফ ক্রোমোজোম। এখানে তাহলে কয়টা থাকবে? 23টা। এই 23টা ক্রোমোজোম বিশিষ্ট সেলকে বলা হয় হ্যাপ্লয়েড এবং 46টা ক্রোমোজোম বিশিষ্ট সেলকে বলা হয় কি? ডিপ্লয়েড। এইটুকু ক্লিয়ার? বোঝা গেল তো? এই 23টা ক্রোমোজোমের হ্যাপ্লয়েড সেলের উদাহরণ কি? হ্যাপ্লয়েড সেলের উদাহরণ হবে কি কি? শুক্রাণু, তার কি ডিম্বাণু, আর কি হতে পারে যত ইউনিসেলুলার আছে, অ্যামিবা বলো, এটা কি? ওইটা হচ্ছিল হ্যাপ্লয়েড। তারপরে তোমার আর কি হতে পারে? স্পোর হইতে পারে, স্পোর, বাড, এগুলো সমস্ত কি হ্যাপ্লয়েড সেলের উদাহরণ। এইটুকু বোঝা গেল তো? তাহলে এতক্ষণ ধরে কি করলাম? কোষ বিভাজন কাকে বলে? একটা সেল ডিভিশন হয়ে বিভাজিত হয়ে যখন নতুন সেল তৈরি হবে সেটাকে বলা হয় সেল ডিভিশন। এর প্রয়োজন কি? দেহের অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি, ক্ষত বা পুরনো সেল প্রতিস্থাপন, আর সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কি? গ্যামেট উৎপাদন। এই গ্যামেট উৎপাদন, গ্যামেট কি অ্যাকচুয়ালি 23টা ক্রোমোজোম বিশিষ্ট সেলকেই বলা হয় গ্যামেট। রিপ্রোডাকশনের জন্য একটা মেল বডি একটা ফিমেল বডি দরকার। মেল বডিতে রিপ্রোডাক্টিভ অর্গান কোনটা? মেল বডির রিপ্রোডাক্টিভ অর্গান কি? শুক্রাশয়। এই শুক্রাশয়টা দেহকোষ বলে এটাকে। তার মানে এখানে কতগুলো ক্রোমোজোম থাকবে? 46টা ক্রোমোজোম থাকবে। ফিমেল বডিতে রিপ্রোডাক্টিভ অর্গান কি? ডিম্বাশয়। এইখানে কি প্রডিউস করে? ডিম্বাণু ডিম্বাণু প্রডিউস করে। এই ডিম্বাণুতে কতগুলো ক্রোমোজোম থাকে? 23টা। তার মানে ছেলেদের শুক্রাণু আর মেয়েদের ডিম্বাণু হলো গ্যামেট। আরো ভালোভাবে বললে 23টা ক্রোমোজোম বিশিষ্ট কোষ হলো। এরা দুইজন, এই ডিম্বাণু আর শুক্রাণু যখন নিজেদের মধ্যে ফার্টিলাইজ করে বা ফিউজ হয় তখন যেটা গঠন হয় সেটাকে কি বলা হয়? জাইগোট। এইটা কিন্তু মাতৃগর্ভেই হয়। এই জাইগোটটাকে বলা হয় বাংলায় নিষিক্ত ডিম্বাণু। এই নিষিক্ত ডিম্বাণু যখন আরো ডেভেলপ হয় তারপরে কি গঠন হয়? এমব্রয়, বাংলায় যেটাকে বলে ভ্রূণ। এমব্রয়ের স্থায়িত্বকাল মাতৃগর্ভে কতদিন? 2 মাস বা কত সপ্তাহ? 8 সপ্তাহ। 9 সপ্তাহ পর থেকে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত সেটাকে কি বলা হয়? ফেটাস বলা হয়। এই ফেটাস থাকাকালীন কিছু ইম্পর্টেন্ট স্ক্যান আমাদের জানতে হবে, অ্যানোমালি স্ক্যান। এটা কত মাস থেকে কত মাসে করতে হয়? 18 মাস থেকে 22 সপ্তাহের 18 সপ্তাহ থেকে 22 সপ্তাহের মধ্যে করতে হবে। এর মাধ্যমে কি নির্ধারণ করা হয়? বাচ্চার গ্রোথ নির্ধারণ করা হয়। বাচ্চার হাত পা ঠিক মতন নড়াচড়া করতেছে নাকি, বড় হইতেছে নাকি, ব্রেন ডেভেলপমেন্ট হইতেছে নাকি, সব কিছু। এছাড়াও একটা ইকো সাউন্ড হয়, ফেটাল ইকো সাউন্ড বলে, ওটা থাকে। তা যাই হোক, যেটা দরকার। এবার ফেটাসের পরে যেটা বাচ্চা ভূমিষ্ঠ হলে সেটাকে বলবো বেবি। তারপরে আমাদের দুই ধরনের সেলের কথা জানতে পারলাম। একটা হচ্ছে 46টা ক্রোমোজোম বিশিষ্ট সেল আর একটা 23টা ক্রোমোজোম বিশিষ্ট সেল। এটাকে বলা হয় প্লয়েডিটি। প্লয়েডিটি হিসাবে সেল কয় ধরনের? 2 ধরনের, একটা হ্যাপ্লয়েড আর একটা ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে হ্যাপ্লয়েডকে এন দ্বারা ডিনোট করা হয়, ডিপ্লয়েডকে 2n দ্বারা করা হয়। এন মানে হচ্ছে নাম্বার অফ ক্রোমোজোমস। এখানে হচ্ছে এক সেট ক্রোমোজোম থাকবে, মানে 23টাই থাকবে, এর কোনো জোড়া থাকবে না। আর ডিপ্লয়েডে কোনটা? 2 সেট থাকবে, 46টা ক্রোমোজোম। ক্লিয়ার তো? এইবার আসি কোষ বিভাজন কয় ধরনের। কোষ বিভাজন আপাত দৃষ্টিতে তো 3 ধরনের। একটা কি? অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। যেহেতু আমি বললাম আমার এখানে সবাই হিউম্যান, তাই জন্য আমি হিউম্যান সম্পর্কেই বলবো। অ্যামাইটোসিস হিউম্যানের হয় না, আমাদের তার জন্য 2টা জানতে হবে। সেটা কি? মাইটোসিস, মিওসিস। এবার আমরা কোন সেল ডিভিশন বুঝবো? মাইটোসিস। এবার মাইটোসিস দেখো কি দরকার। আচ্ছা, এইবার আমি বললাম যে মাইটোসিস আর মিওসিস বুঝাবো।
মাইটোসিস 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 সবসময় মনে রাখবা দেহ কোষে হয়। মাইটোসিস কোন কোষে হয়? মাইটোসিস দেহ কোষে হয়। আচ্ছা, যদি দেহ কোষে হয় তাহলে কতগুলা ক্রোমোসোম বিশিষ্ট সেল লাগবে? 46টা। আর 46টা ক্রোমোসোম বিশিষ্ট সেলকে আমরা কি বলি? ডিপ্লয়েড সেল। তার মানে আমাদের মাইটোসিস কোষ বিভাজনের জন্য মাইটোসিস কোষ বিভাজনের জন্য কি সেল দরকার? আমাদের ডিপ্লয়েড সেল দরকার। দেখো 46টা ক্রোমোসোম দেখানো তো সম্ভব না, তো আমি একটা পেয়ার বুঝিনি, তুমি একটা দিয়েই বলবো। হ্যাঁ, এইরকম জোড়া জোড়া 2টা ক্রোমোসোম থাকবে, হ্যাঁ, দেহকোষে। এটা কোনো একটা দেহকোষ, হ্যাঁ, এরকম, এটা একটা পেয়ার, কিন্তু আমি কিন্তু পেয়ারের কথা বলতেছি। এরকম একটা পেয়ার, এইরকম পেয়ারের কয় জোড়া থাকবে? 23 জোড়া। আর এটা কি? ডিপ্লয়েড সেল। আমি আগেই বলছিলাম যে কোষ বিভাজনের আগে আমার অবশ্যই সেল চক্র বোঝানো দরকার ছিল, যেহেতু আমার মনে হলো যে কোষ বিভাজনটা আগে বুঝলে সেলটা, ওই কোষ চক্রটা ক্লিয়ার হবে, তার জন্য আমি কোষ বিভাজনটা বলতেছি। তো ওই সেল চক্রের মধ্যে একটা পোর্শন আছে, যেই সময় এই কোষ যখন বিভাজিত হওয়ার পর্যায়ে পৌঁছাবে, তখন এই সেলের মধ্যে এই ডিপ্লয়েড সেলটা যখন কোষ বিভাজনের সময় হবে, ও কি করবে? নিজেদের মধ্যে ডিএনএ রেপ্লিকেশন, আমি একটু আগে বললাম যে ডিএনএ রেপ্লিকেশনটা কি? ডিএনএ রেপ্লিকেশনটা কিচ্ছু না, এই ক্রোমোসোমগুলোর গা দিয়ে না অন্য আরেকটা করে ক্রোমাটিড বের হইতে থাকে। ক্রোমাটিড কি? তো তোমাদেরকে আগেই বলছি, ক্রোমোসোমের যে আরো অনেকগুলো টেলোমিয়ার হয়, হ্যাঁ, সেন্ট্রোমিয়ার হয়, ক্রোমাটিড হয়। আমি এইটা ডিএনএ আরএনএ তে বুঝাই, ঠিক আছে? তো আপাতত এইটুকু বোঝো। তো এটা যখন কোষ বিভাজনের পর্যায়ে পৌঁছায়, তখন কি হয়? এই সেলের মধ্যে যত ক্রোমোজোম থাকে তারা নিজেদের মধ্যে ডিএনএ রেপ্লিকেশন করে। তার মানে কি হয়? তার মানে ও কি করলো? ও এইখানে একটা তো ক্রোমোজোম ছিলই, ওর মাঝখান দিয়ে আরেকটা করে জন্মাইতে থাকে। এই যে চারা গাছ যে বের হইতেছে, এইটাকেই বলা হয় ডিএনএ রেপ্লিকেশন। মানে এরকম একটা ছিল, তার মানে এখান থেকে আরেকটা কি হবে? আরো 2টা বের হবে। আমি যদি সোজাভাবে তোমাদেরকে বলি, আসলে কি হয় দেখো, ক্রোমোজোম তো আমাদের দেহকোষে 46টাই থাকবে, এটা তো কোনো সময় বিগড়াবে না। তাই এই ক্রোমোজোম কিন্তু 46টাই থাকে। এই যে এখানে চারা গাছ বের হয়, 46টাই ক্রোমোজোম থাকে। কিন্তু এই ডিএনএ রেপ্লিকেশনের পরে যে ক্রোমাটিডের সংখ্যা ডাবল হয়ে যায়। ক্রোমাটিডের সংখ্যা কত হয়ে যাবে? এখানে একটা ক্রোমোজোম একটা ক্রোমাটিড, এখানে একটা ক্রোমোজোম একটা ক্রোমাটিড, মানে 46টা ক্রোমোজোম হলে কয়টা ক্রোমাটিড থাকতো? 46টা। কিন্তু যখন ডিএনএ রেপ্লিকেশন হয়, যদি বলে ডিএনএ রেপ্লিকেশন, কোষ বিভাজনের সময় ডিএনএ রেপ্লিকেশনে ক্রোমোজোমের সংখ্যা কত? তুমি বলবা 46টাই। বইয়ে এর কোনো ডেফিনিশন নাই, আমি আমার মতন বুঝাইতেছি কিভাবে ক্রোমোজোম চিনবা। যতগুলা সেন্ট্রোমিয়ার ততগুলা ক্রোমোজোম। ক্লিয়ার হলো ব্যাপারটা? মানে এখানে ক্রোমোজোম কয়টা? 2টাই তো আছে, তার মানে ক্রোমোজোম 2টা ছিল, 2টাই আছে। আদতে কিন্তু 46টা আঁকানো যাবে না দেখে আমি এখানে 2টা দিয়ে বুঝাই দিচ্ছি। তাহলে এখানে ক্রোমাটিড কয়টা হয়ে গেল? দেখো, আগে ছিল 2টা করে, এখন হয়ে গেল 4টা করে, তার মানে ডাবল হয়ে গেল না? তার মানে ডিএনএ রেপ্লিকেশনে কোনো একটা ফেজে, কোষচক্রের কোনো একটা ফেজে ডিএনএ রেপ্লিকেশনের সময় ক্রোমাটিডের সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। তার মানে 46টা থেকে ক্রোমোজোমের সংখ্যা কত হয়ে যায়? কত হয়ে যায়? 92টা। এইখান থেকে প্রশ্ন আসতে পারে যে যদি কোষ বিভাজনের সময় ডিএনএ, যখন কোনো একটা সেল কোষ বিভাজনের পর্যায়ে যাবে, যখন কোষ বিভাজিত হবে, তখন ডিএনএ রেপ্লিকেশনের সময় ক্রোমোজোমের সংখ্যা কত? তুমি বলবা 46টাই। যদি বলে ক্রোমাটিডের সংখ্যা কত? তুমি বলবা কোথাও 92। হয়ে গেল। এইবার এই কোষ বিভাজনে যখন এটা হয়ে গেল, ক্রোমাটিড বাইরে গেল, এইবার যখন কমপ্লিট হয়ে গেল, তখন একটা ফেজে এসে কি হলো? এরা আলাদা হয়ে যাবে, এখান থেকে আলাদা হয়ে যাবে। এখানে কয়টা আছে? টোটাল 4টা না? টোটাল 4টা আছে না? ও কি হয়ে যাবে? একটা কোষের মধ্যে 2টা নিয়ে নিল, আরেকটা কোষের মধ্যে আরো 2টা নিয়ে নিল, মিললো 4টা মিললো। হ্যাঁ, হইলো তো? বাস, এইখানেই কোষ বিভাজন শেষ। এই যে এইখান থেকে শুরু করে এতদূর বললাম, সেটাকে বলা হয় মাইটোসিস কোষ বিভাজন। তাহলে মাইটোসিস কোষ বিভাজন কোন কোষে হয়? কোন কোষে হয়? দেহ কোষে হয়। মানে 46টা ক্রোমোজোম যেখানে আছে সেইখানে হয়। এইটুকু ক্লিয়ার? বুঝতে পারলাম? এইবার দেখো, এই যে এইটাকে বলা হয় মাতৃকোষ, এটা মাতৃকোষ, এটা হচ্ছিল প্যারেন্ট সেল। এইখান থেকে, এই ক্রোমোজোম থেকে এই কোষটা বিভাজিত হয়ে কয়টা কোষের জন্ম দিল? 2টা কোষের জন্ম দিল। পরীক্ষায় প্রশ্ন আসবে, মাইটোসিস কোষ বিভাজনে কয়টা অপত্য কোষের সৃষ্টি হয়? 2টা কোষের সৃষ্টি হয়, 2টা অপত্য কোষের সৃষ্টি হয়। আরো একটা প্রশ্ন আসবে,
মাইটোসিস কোন কোষে সম্পন্ন হয়? দেহ কোষে সম্পন্ন হয়। এই মাইটোসিস থেকে এই মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া কয়বার কোষ বিভাজিত হয়েছে? একবার। দেখো এটা কিন্তু ডিএনএ রেপ্লিকেশন, এখানে কিন্তু আলাদা হয় নাই। কোষ বিভাজন মানে কি? দুটা নতুন কোষের জন্ম, আগে পড়াইলাম না, নতুন কোষের জন্ম কই হয়েছে? এইখানে, এখানে হইলো, বাস এখানেই থেমে গেল। এইটাতে কয়বার কোষ বিভাজিত হইলো? নিউক্লিয়াস কয়বার? একবার বিভাজিত হয়েছে। নিউক্লিয়াস বিভাজিত হয়, ক্যারিওকাইনোসিস, সাইটোকাইনোসিস, এটা আমি কোষ চক্রতে পড়াবো, আগেই ওইখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি আগে বোঝো কোষ বিভাজন কিভাবে হবে। মাইটোসিস বুঝতে পারলাম, দেহ কোষে হইলো, কোষ বিভাজনে একবার হইলো, আর কয়টা অপত্য কোষের জন্ম হলো? দুইটা। এবার আমাকে বলো তো, ওর প্যারেন্ট সেল যেরকম ঠিক একই রকম সেল তৈরি হয়েছে, তো একই রকম সেল তৈরি হয়েছে না? তার মানেটা কি? আমাকে বলে দিল যে দেহ কোষে মাইটোসিস কোষ বিভাজন হয় অনুরূপ সেল গঠন করে। ও যেই রকম ছিল ঠিক একই রকম অনুরূপ সেল তৈরি করলো। তার মানেটা কি? দেখো আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দেহ, তার মানে এখানে দেহ কোষ অবস্থিত, তার মানে এই অঙ্গগুলোতে আমার কোন বিভাজন সংঘটিত হয়? মাইটোসিস কোষ বিভাজন গঠিত। তার মানে আমার এখানে যত সেল আছে সবাই কি অনুরূপ সেলই গঠন করবে। কয়টা গঠন করবে? দুইটা করে গঠন করবে, হ্যাঁ কি না? যদি তা না হইতো, এই আমার হাত বড় হইতেছে, বড় হইতে হইতে এদিক দিয়ে দাঁত বের হয়ে গেছে, যদি অনুরূপ তৈরি না করতো, হ্যাঁ না? ওই লাংসের মধ্যে আর একটা নতুন হার্ট তৈরি হইতো, হয়তো কি হইতো না? আমাদের অনুরূপ মানে কি? এই যদি বলে যে এই দেহ কোষের জন্য কি হয়? অঙ্গ বৃদ্ধি ঘটে, অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি ঘটে, এগুলো এই কোষ বিভাজনটা শুধু অঙ্গ প্রত্যঙ্গেতেই ঘটবে। আমার কথার মানেটা বুঝতে পারতেছো? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে তো? তাহলে মাইটোসিস কোষ বিভাজন কি সম্পর্কে কি কি জানলাম? এটা দেহ কোষে ঘটবে, একবার কোষ বিভাজিত হবে, অনুরূপ সেল গঠন করবে, আর কয়টা গঠন করবে? দুইটা গঠন করবে। ও 46টা ক্রোমোজোম নিয়ে তৈরি হয়েছিল, এইখানে যে কোষগুলো তৈরি হবে তারাও 46টা ক্রোমোজোম নিয়েই তৈরি হবে। তার মানে 46টা ক্রোমোজোম বিশিষ্ট সেলকে প্লয়েডিটির দিক থেকে কি বলা হয়? কি বলা হয়? ডিপ্লয়েড। ডিপ্লয়েড, হ্যাঁ ডিপ্লয়েড। তার মানে এরাও তো 46টা তৈরি করলো, তার মানে এরাও কি ধরনের সেল তৈরি করলো? ডিপ্লয়েড। ডিপ্লয়েড সেল মাদার সেল ছিল, আর ডিপ্লয়েড সেলই তৈরি করলো। উজ্জ্বল বুঝতে পারলাম? এই মাইটোসিস বোঝা হয়ে গেছে। এইবার যাই মিওসিসে। দেখ মিওসিস কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজন। দেখো আমাদের বইটাতে একটা স্টেপ পরের থেকে দেখানো, আমাদের বুঝতে খুব অসুবিধা হয়। মনে রাখবা, মাইটোসিস না হইলে পরে মিওসিস কোনোভাবেই হবে না। আমি তো গ্যামেট ফর্মেশন দেখাইছি, মনে পড়ো তো? ওই যে মনে আছে, শুক্রাশয় কোষ বিভাজিত হলো, তারপরে হ্যাপ্লয়েড তৈরি করলো, ওরা নিজেদের মধ্যে ফিউজ করলো, হ্যাঁ কি না? তো এই যে শুক্রাশয় যে তৈরি করলো, শুক্রাশয় তো নিজেদের মধ্যে বিভাজিত হয়েছিল। মানে কি? এখানে দেখো মিওসিস, মিওসিস আমার প্রথমে ডিপ্লয়েড সেলই দরকার, 46টা ক্রোমোজোম বিশিষ্ট সেলই দরকার। তার মানে একটা কি ডিপ্লয়েড সেল। এই ডিপ্লয়েড সেলে কতগুলা ক্রোমোজোম থাকবে? 46টা ক্রোমোজোম থাকবে। আর কি জোড়া হিসাবে থাকবে, আর কি জোড়া হিসাবে থাকবে, জোড়া হিসাবে থাকবে, পেয়ার হিসাবে থাকবে। এবার এই সেলটা যখন কোষ বিভাজনের পর্যায়ে যাবে তখন কি হবে? সেকেন্ড স্টেপ কি হয়? নিজেদের ক্রোমোজোমগুলা ডিএনএ রেপ্লিকেশন করে। ডিএনএ রেপ্লিকেশন করে মানে কি হয়? মানে এইরকম করে আলাদা আলাদা ক্রোমাটিডের জন্ম হয়, এরকম ক্রোমাটিডের জন্ম হয়, ক্রোমাটিডের জন্ম হয়, ক্রোমাটিডের জন্ম হয়। এইবার কি হয়? এইবার একটা পর্যায়ে গিয়ে এই ক্রোমোজোমগুলো আলাদা আলাদা হয়ে যায়, এরকম ক্রোমোজোম আলাদা হয়ে যায়। কয়টা হবে বলো? কয়টা হবে? কয়টা হবে? কয়টা হবে? এই যে এত দূর পর্যন্ত তো আমরা আগেই পড়ে আসলাম, এতদিন পর্যন্ত তো আমরা আগেই পড়ে আসলাম। এটা কোন কোষ বিভাজন? মাইটোসিস। তার মানে এইখানটাতে কোষ বিভাজিত হলো একবার কোষ বিভাজন হলো। এইবার কি হলো? এই দুইটা সেল আরো নিজেদের মধ্যে বিভাজিত হবে, তার মানে আবার কি সেল রেপ্লিকেশন হবে, সরি ডিএনএ রেপ্লিকেশন হবে। ডিএনএ রেপ্লিকেশন হওয়ার পরে কি হবে? আবার এদের মধ্যে হয়ে যাবে এরকম করে, এরকম করে হয়ে যাবে, এরকম করে সাইড দিয়ে বের হয়ে যাবে, এদেরও বের হয়ে যাবে, এরকম বের হয়ে যাবে, এরকম বের হয়ে যাবে, তাই না? এরকম বের হয়ে যাবে। এইবার যে হলো, এবার এটা তো ডিএনএ রেপ্লিকেশন হলো। এইবার এরা কি হয়ে যাবে? এরা বিভাজিত হয়ে যাবে। এইবার এইখানটাতে কোষ বিভাজন একবার হলো। এবার এই যে এটা ডিএনএ রেপ্লিকেশন, এরপরে কি হলো? এরা আবার নিজেদের মধ্যে বিভাজিত হবে। এরা কয়টা তৈরি হবে? এরা 4টা তৈরি করবে।
চারটা চারটা। আর কি এক সেট ক্রোমোজোমই থাকবে, এক সেট ক্রোমোজোমই থাকবে, এক সেট করে ক্রোমোজোমই থাকবে, এক সেট ক্রোমোজোম থাকবে, এক সেট ক্রোমোজোম থাকবে। হ্যাঁ, এরকম এক সেট ক্রোমোজোম থাকবে। তার মানে দেখো এইখানে একবার কোষ বিভাজন হয়ে দুইটা তৈরি করলো, এরা আবার কোষ বিভাজিত হয়ে কয়টা তৈরি করলো? এখানে কোষ বিভাজিত হলো একবার কোষ বিভাজন, দুইবার কোষ বিভাজন, আর কোষ তৈরি করলো কয়টা? চারটা। কিন্তু এরা যখন তৈরি হবে এদের এদের প্রত্যেকের 23টা করে ক্রোমোজোম থাকবে। কয়টা করে ক্রোমোজোম থাকবে? 23টা। তাহলে যদি এরা 23টা সেল তৈরি করে, 23টা ক্রোমোজোম বিশিষ্ট সেল তৈরি করে, এদেরকে কি সেল বলবো? হ্যাপ্লয়েড সেল বলবো। তার মানে এবার দেখো এই মিওসিস কোষ বিভাজন এরা শুধুমাত্র জনন মাতৃকোষেই ঘটবে, জনন মাতৃকোষেই ঘটবে। তার মানে এই কোষ বিভাজনটা কোথায় দেখতে পারবা? হিউম্যান বডিতে কোথায়? মেলদের শুক্রাশয়ে আর ফিমেলদের ডিম্বাশয়ে দেখতে পারবা এই সেল ডিভিশনটা। ঠিক আছে তো? তার মানে এই মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে? জনন মাতৃকোষে। মাইটোসিস কোথায় ঘটছিল? কোথায়? দেহকোষে। আর মিওসিসে ডিপ্লয়েড সেলই থাকবে। ডিপ্লয়েড সেল একবার কোষ বিভাজিত হয়ে দুইটা সেল তৈরি করলো, এরা এবার কোষ বিভাজিত হয়ে চারটা সেল তৈরি করলো। আগে মাইটোসিসে কয়টা সেল তৈরি হয়েছিল? কয়টা অপত্য কোষ? দুইটা। অনুরূপ না? অনুরূপ তো। আর এইখানে কি অনুরূপ সেল হয়েছে? হয় নাই, আলাদা হয়েছে। এটা কি সেল ছিল? এরা ছিল ডিপ্লয়েড সেল। আর নিচের গুলো তৈরি কি হলো? হ্যাপ্লয়েড সেল। তাহলে এই মিওসিস সম্পর্কে কি বুঝলাম? মিওসিস জনন মাতৃকোষে ঘটে। এরা কি অনুরূপ সেল তৈরি করে? অনুরূপ সেল তৈরি করে না, এরা আলাদা তৈরি করে। ডিপ্লয়েড ছিল, তৈরি করবে কি? হ্যাপ্লয়েড। 46টা ক্রোমোজোম থেকে শুরু করে কয়টাতে চলে আসলো? 23টা। এই 23টা যে অপত্য কোষ তৈরি করলো, এরা মাদার সেলের সঙ্গে মিলবে না, এদের সেল ডিভিশন আলাদা হয়। আর এটা কোথায় হয়? জনন মাতৃকোষে। এই সম্পূর্ণ ঘটনাটাকেই বলা হয় কি? মিওসিস। বুঝে গেল তো? এবার আসি মাইটোসিস। মিওসিস তো বলে ফেলাইলাম, একটা বাকি ছিল, সেটা ছিল অ্যামাইটোসিস। যদি বলে কোষ বিভাজন সব থেকে দ্রুত কোন ক্ষেত্রে ঘটে, বলবা অ্যামাইটোসিস কোষ বিভাজন। এই অ্যামাইটোসিস কোষ বিভাজন কাদের ক্ষেত্রে ঘটে? বেশিরভাগ ইউনিসেলুলার মানে অ্যামিবা, হ্যাঁ, এদের ক্ষেত্রে অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে। যদি বলে নিউক্লিয়াস সরাসরি বিভাজিত হয় কোন সেলে? কোন সেলে? সরি, নিউক্লিয়াস সরাসরি বিভাজিত হয় কোন কোষ বিভাজনে? অ্যামাইটোসিস কোষ। আর দ্রুত কোষ বিভাজন ঘটে কোনটা? তার মানে অ্যামাইটোসিস কোষ বিভাজন আমাদের যতগুলা ফেজ আছে কোষ চক্রে সবগুলাকে ফলো করে। ক্লিয়ার? যদি বুঝে থাকো তাহলে আমাকে বলো তো মাইটোসিস আর মিওসিস কোষ বিভাজন কি পার্থক্য? দেখো, মাইটোসিস আর কি মিওসিস। মাইটোসিস 1 নাম্বার পয়েন্ট কি? এটা কোন কোষে ঘটে? দেহ কোষে। আর ওইটা কোন কোষে ঘটে? জনন মাতৃকোষে। জনন মাতৃকোষে। 2 নাম্বার, এরা কি অনুরূপ সেল তৈরি করে? এরা অনুরূপ সেল তৈরি করে, অনুরূপ কোষ তৈরি করে। আর এরা করে না। আচ্ছা, এইখানে কতবার কোষ বিভাজন হয়? একবার কোষ বিভাজন। একবার কোষ বিভাজন। আর এখানে কয়বার হয়? দুইবার কোষ বিভাজন। এইখানে কতগুলা কোষের জন্ম হয়? দুটি কোষের জন্ম হয়। দুটি কোষের জন্ম হয়। আর এইখানে চারটি। আচ্ছা, এইখানে যে কোষগুলো জন্ম হয় সেখানে কতগুলো করে ক্রোমোজোম থাকে? 46টা। তার জন্য এই কোষগুলোকে কি বলবো? এগুলোকে বলবো ডিপ্লয়েড। ডিপ্লয়েড। আর এটাকে কি বলবো? এটাকে বলবো হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড। আচ্ছা, এই কোষ বিভাজনের, এই মাইটোসিস কোষ বিভাজনের জন্য কি হয়? দেহের অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি ঘটে। অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি ঘটে। আর এই কোষ বিভাজন কি হয়? জনন অঙ্গে হয়। জনন অঙ্গে। আর এটা কি? জনন হয়, জনন অঙ্গে ঘটে। বোঝা গেল কি বললাম? এই কয়টা জিনিস তোমাকে মনে রাখতে হবে। তাহলে সেল ডিভিশন বুঝতে পারলাম? তাহলে সেল ডিভিশন আজকে আপাতত এত।